শিফা তাড়াতাড়ি করে বলল, আরে না, কি বলছেন? ও তো খুব কিউট, কোনো দুষ্টুমি করে না। ধন্যবাদ ওকে এখানে রাখার জন্য, না হলে যে কোথায় খুঁজতাম ওকে কে জানে। আরিশ টাটা করে দাও। বাচ্চা ছেলেটি শিফা ও ওদের হাত নাড়িয়ে ইশারায় বিদায় জানালো। তারা চলে যেতে শিফা শব্দ করে হেসে উঠল। আর সরু চোখে দেখলো শিফাকে। হাসছো কেন? শিফা হাসতে হাসতে পেট চেপে ধরে বলল, ওই মহিলাটা যখন বাচ্চাটাকে আরিশ বলে কোলে নিল, তখনই আমি সেই বাবুটার জায়গায় আপনাকে ইমাজিন করলাম। আল্লাহ, এত বড় ছেলে ওই মহিলাটার কোলে উঠে চড়ে আছে, ইস কি লাগছে। বলে আরো শব্দ করে হাসতে লাগলো শিফা। আরিশ ঠোঁট পাকিয়ে বলল, বেশি এসো না, নাহলে আমি তোমায় কোলে তুলে বসে থাকবো। শিফা হাসি খানিক চেপে বলে, প্রচুর কিউট ছেলেটা, মাশাআল্লাহ। আরিশ পিৎজা খেতে খেতে বলে, আমি কিউট না? না, আপনি তো আঙ্কেল। বলে আরো শব্দ করে হেসে উঠল শিফা। আরিশ চোখমুখ কুচকে বলে, ও বাচ্চা, তাই সবাইকে আঙ্কেল বলে। আই এম নট অ্যাজ ওল্ড অ্যাজ আঙ্কেলস। শিফা দেখলো ছেলেটির ফ্যাকাশে মুখ, ঠোঁট চেপে হাসি আটকালো শিফা। আরিশের গালে হাত রেখে বলল, ওই বাবুটার মতো মুখ ফোলাচ্ছেন কেন? মোটা মুখ ফোলাচ্ছে না? আপনি তো স্বপ্নের মতো সুন্দর আরিশ, কল্পনার রাজাদের মতো এসে আমার জীবনটা ফ্যান্টাসি বানিয়ে দিলেন। আরিশ এবার সোজাসুজি তাকালো শিফার দিকে। সুযোগ বুঝে মেয়েটির নাকের ডগায় চুমু দিল। শিফা মৃদু হেসে কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিয়ে বলল, আপনার বাচ্চা ভালো লাগে? ভীষণ। আমার অনেকগুলো বাচ্চা নেবে শিফা। শিফা চোখ বড় বড় করে বলে, অনেকগুলি? ইয়েস, অ্যাট লিস্ট 12টা। অ্যাটলিস্ট 12টা? আমি মরে যাব। আর শেষে ফেলে শিফার আতঙ্কিত মুখশ্রী দেখে। অতঃপর খাওয়া দাওয়ার পর্ব চুকে সোজা তারা রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। একটা সময় গাড়ি এসে থামে শিফার বাড়ির কাছে। শিফা দেখে তাও বসে থাকে গাড়িতে। আর শিফার গালে হাত বুলাতে লাগলো। মৃদু স্বরে বলল, এখন মজা করেছিলাম, ডোন্ট ওয়ারি। কিছুটা সিরিয়াস ভঙ্গিতে শিফা বলে ওঠে, আমি একটা প্রশ্ন করব আরিশ। 100টা করো। পারমিশন নিচ্ছ কেন? শিফা রুদ্ধ একটা শ্বাস ছেড়ে আরিশের চোখে চোখ রেখে বলল, আলানা কে আরিশ? এতক্ষণে হাসি খুশি মুখটা ফট করে গম্ভীর রূপে আবির্ভূত হলো। শিফার গাল থেকে হাত সরিয়ে নীরের চোখে সামনের দিকে তাকালো। শক্ত চোয়ালে খানিক ভরাট কণ্ঠে বলল, নো ওয়ান, কেউ না। কেউ ছিল? ছিল মানে পাস্ট। আমার প্রেজেন্ট ফিউচার সব তুমি। তোমার আগে যে ছিল সেটা ছিল, কিন্তু তোমার পরে কেউ নেই আর আসবেও না। মনুষ্য জীবনের প্রথম ভালোবাসা সবসময় ভুল মানুষের সাথেই হয়, তার মধ্যে আমি একজন। তোমার কাছে কোনটা বেশি জরুরি, আমার পাস্ট নাকি ফিউচার? আমার কাছে সব থেকে বেশি জরুরি আপনি, আপনার প্রেজেন্ট, আপনার ফিউচার। সেখানে শুধু আমি আর আমি থাকতে চাই। তুমি আর তুমিই থাকবে। মানুষের প্রথম ভালোবাসা হয় আবেগপূর্ণ, আর দ্বিতীয় এবং শেষ ভালোবাসা হয় ভয়ঙ্কর। তুমি আমার ভালোবাসা টের পাও না শিফা? পাই। আরিশ এবার শিফার দুই গালে হাত রাখে মেয়েটাকে নিজের দিকে টেনে এনে একদম মুখের কাছে মুখ নিয়ে আবেগ তাড়িত হয়ে বলে, দিস ইজ দ্য লাস্ট টাইম। এরপর আর কখনো এরকম কথা আমাদের মাঝে উঠবে না। ভালোবাসলে সেটা মুখে প্রকাশ করতে হয় না। তারপরেও বলছে, তুমি অসম্ভব ভালোবাসে। আমি তোমায় আকাশ সমান ভালোবাসি। আমিও আরিশ। আরিশ কপালে কপাল ঠেকে কারো কঞ্চে বলে, আই ওয়ান্ট টু কিস ইউ। সকাল এখন, কেউ দেখবে। দেখুক। বলি আরিশ এক প্রকার হামলে পড়লো মেয়েটির নরম অধরের উপর। নিজের দিকে মেয়েটাকে আরো টেনে নিয়ে আসলো হাতের ভাঁজে। মেয়েটির কোমল বদন আটকালো বিশ্রামহীন অস্থির চুমনে। মাতোয়ারা হলো আরিশ। শিফা পারে না কিছু, সে শুধু ভারী কি নিঃশ্বাস টানে। আরিশ হাঁফিয়ে উঠে কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল, রেসপন্স করো না কেন? পারি না তো। জাস্ট ওপেন ইউর লিপস অ্যান্ড ফলো মি। আর না, ব্যথা পাচ্ছি। সহ্য ক্ষমতা এত নাজুক থাকলে তো চলবে না বার্ড। ইউ হ্যাভ টু বি মোর স্ট্রং। শিফার মাথার পিছে এবং গাড়ে হাত চেপে নিজেকে নিজের দিকে নিয়ে আসে আরিশ। আবারও মাতরা হলো। এইবার চুমুর বন্যাই বইল। শিফার দম আটকালো যেন। সন্ধ্যা পেরিয়েছে। রেশম নামাজ শেষে বিছানায় বসে ফোন হাতে সেই মুহূর্তে রুমে প্রবেশ করলো তার মা। বজ্র মহিলার অবয়বে জন্মনে একটা ভাব। তিনি সোজা মেয়ের পাশে গিয়ে বসলেন।
তোর জন্য একটা সম্বন্ধ এসেছে। রেশম খানিক বিরক্ত হয়ে বলল, সে তো আসেই, তাতে নতুন কি? ছেলেটা তোকে পছন্দ করে। রেশমের বুকে কাঁপে এবার ভয় প্রচুর। আরাম ছাড়া অন্য কাউকে সে কল্পনাও আনতে চায় না। শুকনো চোখ গিলে বলল, কে? ড্রয়িং রুমে বসে আছে, ছেলে আর ছেলের বাবা এসেছে। রেশম অবাকের চরম পর্যায়ে পৌঁছালো। ঠোঁট ভিজে ভীতু স্বরে বলল, এইভাবে চলে এলো আমাকে না জানিয়ে? তোমরা এত বড় একটা ডিসিশন নিয়ে ফেললে? এত ফেলনা হয়ে গেছে আমি। ফালতু বকিস না। ছেলেটা তোর বাবার সাথে 2 দিন আগে গিয়ে যোগাযোগ করে তোর জন্য প্রস্তাব রেখে এসেছিল। আমায় জানিয়েছিল, আমি তোকে বলতে ভুলে গিয়েছিলাম। তোর বাবার তো খুব পছন্দ। আমার পছন্দ না। বেশি বকতে হবে না, একটু ভালো চুড়িদার পরে বাহিরে আয়। বলেই চলে গেল রেশমের মা। এদিকে রেশমের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার শরীর থরথর করে কাঁপছে। মাথা বুকে কেমন ব্যথা অনুভব করছে। ফোন অন করে সোজা আরামকে কল করে রেশম। মুহূর্ত যদি ছেলেটা ফোন রিসিভ করে, রেশম ভারী কি নিঃশ্বাস ফেলে নার্ভাস কণ্ঠে বলে, আপনি আপনি কোথায় আরহাম? কি হলো রেশম? আরে ওকে, আমি তো চেম্বারে। কেন, কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না আরহাম। কেউ এসেছে বাড়িতে, আপুর পছন্দ থাকে, আমার জন্য অপেক্ষা করছে। আপনি আসুন তাড়াতাড়ি। আরাম নিঃশ্বাস আটকালো যেন ত্রিম ত্রিম বুকে। রেশমের উদ্দেশ্যে বলল, তুমি না বলবে রেশম? আমি আমি আসছি, জাস্ট গিভ মি 1 আওয়ার। রেশমের মা আওয়াজ লাগায়। রেশমের চোখ থেকে গড়িয়ে পড়ে নোনা পানি। এত অসহায় সে কখনো হয়নি। ভালোবাসার পাহাড় যেন ভেঙে যাবে এবার। তানিয়া, মা আমার, একটু কিচেনে আয় না। সে আসছি, কিন্তু কি হয়েছে? এত অস্থির কেন? কেউ আসবে? তাহসিন আসবে রাতের ডিনারে। তোর আব্বু ফোন করে তাকে আসতে বলেছে। হঠাৎ? হঠাৎ আবার কি কথা? ছেলেটা তো আসেই নাই অনেক দিন। তোর বাবা ছেলেটার সাথে ভালো করে কথা বলেনি, তাই জড়াজড়ি করে ডেকেছে। তানিয়া মাথা ঝাঁকালো। থই থই হলো বুকটা। চোখটা শীতল হবে তার। তানিয়া দেরি না করে মায়ের কাছে কিচেনে গেল। জামাই আপ্যায়নের জন্য প্রিপারেশন চলছে বড় জোর। সাদা চুড়িদার, লাল ওড়না মাথায় টানা, নত মস্তিষ্কে বসে আছে রেশম। তার বুক কাঁপছে, ভেতরে ভেতরে ঝড় বইছে, বাতাস বইছে। হৃদয় গহীনের প্রতিধ্বনি হচ্ছে একটাই নাম, আরহাম। ছেলের বাবা এবং রেশমের বাবা গল্পে মেতে আছে। রেশমের মা মেয়েকে ধরে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। মৃদু সালাম দিল রেশম। ছেলের বাবা বিস্তর হেসে রেশমকে নিজের পাশে বসালেন। মেয়েটা মাথা নিচু করেই আছে। ভদ্রলোক রেশমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সোনামা আমার, তোমার সাথে দেখা করে আমার কি ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। ছেলেটা সারাদিন তোমার কথা বলতো, আজ নিজের চোখে তোমায় দেখে আমি খুব খুশি। রেশমের গলা কাঁপছে, কঞ্চমণি শুকনো হয়েছে, মাঝে দলা পাকে কিছু আটকা পড়েছে যেন। ভদ্রলোকের মুখে এত মধুর বলি শুনে মনটা সিক্ত হলো। রেশম এখন কি বলবে, কোথা থেকে শুরু করবে ভেবে পেল না। ভদ্রলোকটি আবার বলে উঠলেন, ভাই সাহেব, আমি কোনো দেরি চাচ্ছি না। এই সোনা মাটাই আমার বৌমা হবে। আমি আজকেই আংটি পরিয়ে রাখতে চাই। আপনারা দয়া করে না করবেন না। ভাই, আজকেই কিভাবে? মানে আমাদের যে কোনো প্রস্তুতি নেই, আর আমার মেয়ের মতামতেরও তো প্রয়োজন আছে। বিয়েটা তো তারা করবে, তাই না? আপনি কি বলেন? অবশ্যই অবশ্যই, ছেলে মেয়ে আলাদা কথা বলুক, সমস্যা নেই। আচ্ছা রেশমা মা আমার, একটু ছাদে যাও তো। রেশমের মা বাবা দুজনেই অবাকের চরম পর্যায়ে পৌঁছালো। এখনই আংটি পরিয়ে রাখবে? তাদের যে কোনো তৈয়ারি নেই। রেশমের বাবা ব্যগ্র স্বরে বলেন। রেশম বুঝছে তার বাবা কি বলতে চাইছেন। কোনো দ্বিরুক্তি ছাড়াই রেশম উঠে চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচল মেয়েটা। পেটের মোচড় কমলো কিছুটা। ছেলেকে সোজা না করবে। ছাদের কিনারে কিনারে ছোট ছোট টবে ফুলের চারা লাগানো, বড় ক্যারেটে বসানো নানান সবজির গাছ, ক্যাপসিকাম, লঙ্কা, পুঁই শাক সহ আরো সবজি। সাদা বাতি জ্বলছে, সেই আলোতেই উজ্জ্বল হয়ে রয়েছে ছাদ। রেশমের একা ছাদে থাকতে ভয় করে। সন্ধ্যার পর সে কখনোই ছাদে আসে না। কিন্তু ওই যে বুক পুড়লে আশেপাশের খেয়াল থাকে না, মাথায় ভারী চিন্তা। সেই চিন্তায় ভুলেছে ভয়।
রেশম রেলিং ধরে দাঁড়িয়ে, ঠান্ডা বাতাস হাড় হিম করে দিচ্ছে। তাও রেশম দৃঢ়, এই ঠান্ডা তাকে ছুঁতে পারছে না। খট করে আওয়াজ হলো, রেশম নিজেকে আরো শক্ত করে ফিরে তাকায় না, আভাস পায় কেউ তার নিকটে দাঁড়িয়েছে। বুঝে এটা সেই অকাঙ্ক্ষিত পুরুষ যার জন্য রেশমের মধ্যে সৃষ্টি হয়েছে কাউকে হারিয়ে ফেলার আশঙ্কা। চল শক্ত করে মেয়েটা চোখ বন্ধ করে রুড কণ্ঠে বলে, আই ক্যান্ট ম্যারি ইউ, প্লিজ না করে দিন। বাট আই ওয়ান্ট টু ম্যারি ইউ। সত্যি না করে দেব? তুমি করতে চাও না আমায় বিয়ে? ভাঁজ পড়া কপালে সমান্তরাল হলো, চোখ মুখ ভীষণ থমথমে হলো তার। অতি চেনা কণ্ঠে, অতিরিক্ত আপন জন এই ব্যক্তি। রেশমের হৃদয় ছলাৎ করে উঠল, তড়িৎ গতিতে পিছে ফিরে তাকালো। সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখা মাত্র হৃদস্পন্দন বাড়ল, বই কমলো। মিষ্টি গোলাপি রঙের পাজামা পাঞ্জাবি পরিহিত অবস্থায় দাঁড়িয়ে স্বয়ং আরহাম। ছেলেটার চোখে মুখে মুচকি হাসি। রেশমের বিস্মিত অবয়ব দেখে ছেলেটা এগিয়ে এলো, ঝুঁকে রেশমের গাল টিপে দিয়ে বলল, না করে দেব? আপনি? আমি ছাড়া আর কে? কিন্তু তখন যে আপনি বললেন। ভিতুমের ভিতুমুখটা দেখতে চেয়েছিলাম। রেশম ঠোঁট ফুলিয়ে এক ঘুষি মেরে বসে আরহামের বুকে। ছেলেটা বুকে হাত রেখে আহ করে উঠে, বিয়ের আগেই মারছো আমায়? সাংঘাতিক মেয়ে তো তুমি। আরো মারবো, ভয় পেয়েছিলাম আমি। আর তোমার ভয় আমি তৃপ্তি পেয়েছিলাম। কেন? জানো রেশম, জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি কি? রেশম কোমল চোখে তাকিয়ে রইল। সে উত্তর দেবে না, সে শুনতে চায় আরহাম কি বলে। মেয়েটার গভীর কৌতূহলী চাহনি দেখে আরহাম ক্ষীণ হেসে রেশমের দিকে আরো ঝুঁকে গেল। দুই আঁখের শুভ দৃষ্টি ঘটিয়ে আবেশ কণ্ঠে বলল, জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হলো কারোর চোখে নিজেকে হারিয়ে ফেলার ভয় দেখা। আর আমি সেই ভয় দেখছি তোমার মাঝে। আমায় জিজ্ঞাসা করো সুখ কি, আর আমি তোমার নাম নেব। এই ভাগ্য কার? রেশমের। এই চমৎকার ভাগ্য রেশমের। চোখের কোণে পানি জমেছে, যা ধরে রাখা কষ্টকর। চুপ করে তা গাল বেয়ে গড়িয়ে পড়ল। রেশম এইবার নিজের কপাল ছুঁয়ে দেখল, হাত আবার সামনে নিয়ে কম্পনরত কণ্ঠে শুধ হয়, আরহাম, নিজের ভাগ্যে নিজের নজর লাগে কি? ছেলেটা চোখে হেসে উঠল, আলতো হাতে অশ্রু মুছে বলল, নাও আই ওয়ান্ট টু হাগ ইউ সো হার্ড। কিন্তু বিয়ে ছাড়া স্পর্শ করতেও ইচ্ছে করছে না। কান্না করতে করতে হেসে ফেলল রেশম, বলল, তাহলে বিয়ে করে নিন। তুমি তো না বললে। রেশম চোখ ছোট ছোট করে বলল, আপনি আমার নাকে সত্যি না ভেবেছেন? না। বলে হেসে দিল আরহাম। রেশমও হাসল। এই হাসি সুখের, এই হাসিতে দৃশ্যমান পেয়ে যাওয়ার আনন্দ। বড়রা মিলে আলোচনা করলো আসছে মাসে দ্বিতীয় শুক্রবার ঘরোয়াভাবে রেশম ও আরহামের বিয়ে সম্পূর্ণ হবে। সেদিন শ্বশুরবাড়ি যাবে রেশম। হাজার না করা শর্ত আরহাম রেশমের হাতে আংটি পরিয়ে গিয়েছে। রেশমের বাড়ির লোক আরহামকে কিছু না দিতে পারে মন খারাপ করলো। সেটা শান্ত কণ্ঠে বলে যায়, সোনা পুরুষদের হারাম। রাত ঠিক 11টার দিকে তাহসিন এসে পৌঁছালো শ্বশুর বাড়ি। হাত ভর্তি মিষ্টি চকলেট ফলমূল আনতে ভুলিনি ছেলেটা। তানিয়া পানি নিয়ে হাজির হয় ড্রয়িং রুমে। তাহসিনের দিকে পানি এগিয়ে দিতে ছেলেটা তার দিকে একবার তাকিয়ে পানির গ্লাস তুলে নেয়। তানিয়া ভালো করে দেখলো তাহসিনকে। সাদা পাঞ্জাবি জায়গায় জায়গায় কুচকে আছে, চোখে মুখে ক্লান্তির ছাপ। পরিশ্রান্ত বদনে অতি শালীন ভঙ্গিতে কথা বলছে ইয়াসিন সাহেবের সাথে। তানিয়া ফস্কর নিঃশ্বাস ছেড়ে চলে গেল রান্নাঘরে। তানিয়ার মা মেয়ের দিকে তাকিয়ে বলেন, তাহসিন তো কফি খায়, ওকে জিজ্ঞাসা করে ফ্রেশ কফি খাবে নাকি এখনই দেব। উনি ফ্রেশ হয়ে কফি খাবে আমি জানি। যাক, সুবুদ্ধি হয়েছে তোর। তোর বাপকে বল ছেলেটার সাথে পরে গল্প করতে। ফ্রেশ হোক ছেলেটা আগে। বুড়ো হলো এখনো আক্কেল হলো না লোকটার। তানিয়া মুচকি হেসে বলল, আব্বু এখনো ইয়াং মা, বুড়ো বলো না। ইয়াং না সাই। তানিয়া হেসে আবারও ড্রয়িং রুমে গেল। বাবার সামনে তাহসিনের সাথে কথা বলতে লজ্জা লাগছে, তাও কিছুটা শান্ত ভঙ্গিতে বলল, কফি এখন খাবেন নাকি ফ্রেশ হয়ে? তাহসিন কথা থামিয়ে তানিয়ার দিকে ফিরে তাকালো। মেয়েটাকে পার্পেল রঙের সালোয়ার কামিজ পরনে, মাথায় শিফন ওড়না টানা, খোলা চুলগুলো গালের
দুই দিকে ঝুলে আছে। তাহসিনের চোখ আটকালো, নিজেকে সংযত রেখে কোনো রকমে বলল। ফ্রেশ হবো আগে। ইয়াসিন সাহেব বললেন, তাই ভালো, ফ্রেশ হয়ে আসো, তাহলে একসাথে খাবো। আপনারা এখনো খাননি আব্বু? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এটা ঠিক নয়, খেয়ে নিতে পারতেন তো। আসলে আমার একটা মিটিং ছিল, না চাইতেও খেতে হলো ওখানে। তাহসিনের কথা শুনে তানিয়া সহ তার মা বাবার মুখটা চুপসে এলো। তা দেখে তাহসিন হেসে ফেলে, আশ্বাস কণ্ঠে বলে, চিন্তা নেই, পেট ভরে খাইনি, কিন্তু এক্ষুনি খেতে ইচ্ছে করছে না। খারাপ নেবেন না আব্বু, সবার সাথে খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু মাথাটা একটু ব্যথা হচ্ছে, কিছুক্ষণ বিশ্রাম না নিয়ে খেতে পারবো না। তাহসিনের অবস্থা বুঝলো সবাই। তারা জানে সারাদিন তাহসিন কিভাবে কাটায়। ইয়াসিন সাহেব তাহসিনের কাছে হাত রেখে বলেন, কোনো সমস্যা নেই, তুমি বিশ্রাম নাও কিছুক্ষণ। আপনারা খেয়ে নিন মা আব্বু। আচ্ছা, আমরা খেয়ে নিচ্ছি। তানিয়া, তুমি তাহসিনের সাথে খেও। তানিয়া মাথা নাড়ায়। তার তো খিদে পেয়েছিল 9টার সময়, তখন ভাত খেয়ে নিস তানিয়া। খিদের সময় না খেলে তানিয়ার গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তানিয়ার নো চিন্তা। তাহসিন তানিয়ার কামরায় চলে যায়। সেই মাঝেই তানিয়া কফি বানিয়ে নিয়ে যায় নিজের কক্ষে। বাথরুম থেকে পানির আওয়াজ আসছে। তাহসিন কি গোসল করছে এই ঠান্ডায়? গিজার আছে, কিন্তু তাও তানিয়া দরজায় টোকা দিয়ে বলে, আপনি গোসল করছেন তাহসিন? ভেতর থেকে উত্তর আসে, হ্যাঁ। আপনার কাপড় তো নেই, এখানে কি পারবেন? বিছানার উপর দেখো একটা ব্যাগ আছে, ওখানে আমার টি শার্ট ট্রাউজার আছে। আমার গাড়িতে আমার এক সেট কাপড় রাখাই থাকে, সেটাই এটা। ও আচ্ছা, টাওয়াল নিয়েছেন। আর কাপড়গুলো কি দিব? টাওয়েল আছে, ব্যাগটা দাও। দরজা অল্প খুলতে তানিয়া ব্যাগ ধরা হাত ভিতরে দিল, কিন্তু কেউ নিল না ব্যাগটা। তানিয়া ফুসকুচকে বলল, তাহসিন ব্যাগটা নিন। কথার সাথে সাথে ওয়াশরুমের দরজায় খুলে গেল। চোখের পলকেই তাকে ভেতরে টেনে নিল তাহসিন। তানিয়া হকচকিয়ে গেল, চোখ বড় বড় করে সামনে তাকাতে দেখলো তাহসিন। তাহসিন তাওয়াল কোমরে জড়িয়ে দাঁড়িয়ে আছে, মিটিমিটি হাসছে। আবার তানিয়া আরক্ত হতে দ্রুত পিছু ফিরে গেল, ঘাবড়িয়ে পড়ল। কি করছেন আপনি? পাগল হলেন? কাপড় পরুন আগে। তাহসিন নিঃশব্দে তানিয়ার পিঠ ঘেঁষে দাঁড়ালো, পেছন থেকে জড়িয়ে নিল মেয়েটাকে। সদ্য গোসল করা তাহসিনের শরীর থেকে ভেসে আসছে মন মাতানো সুখ। তানিয়া চোখ বন্ধ করে নিল। পুরুষালী শক্ত বুকে নিজের স্থান পেয়ে নিজেকে পাগল ঠেকলো মেলি অবয়ব। ভেজা দেহের জন্য ভিজে গেল তানিয়ার কামিজ। তাহসিন নিজের উন্মুক্ত বক্ষ দেশ জায়গা দিল তানিয়াকে। ঝুঁকে গালে গাল ঠেকে গাঢ় কণ্ঠে বলল, এমন করছো যেন আমি নেকেড। তাহসিন ঠোঁটে দন্ত কেটে হাসল। চোখ বন্ধ করে মেয়েটি লম্বা চুল এক পাশে সরিয়ে দিয়ে নাক ঘুচালো নরম ঘাড়ের কাঁধে। অতঃপর কানের কাছে ফিসফিস করে কিছু একটা তো বলতেই তানিয়ার মুখ হা হয়ে যায়। মোলায়েম বদন জুড়ে ছড়িয়ে পড়লো কারেন্ট। আটকে উঠে নিজেকে ছুটিয়ে নিতে চাইলো। তাহসিন আরো শক্ত করে জড়িয়ে ধরে তাকে। তানিয়া বিড়বিড় করে বলে, তুমি কি ভেবেছিলে আমি হায়াতে পরিপূর্ণ? আপনি একটা অসভ্য নেতা। জি না, আমি ভদ্র। অভদ্র শুধু তোমার নেতার বেলায়। আচ্ছা, আপনার বকবকানি। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে বাইরে, ছাড়ুন। ধুর, তুমি আমায় একটু ভালোবাসো না তানি রানী? তানিয়া হাসলো কিছুটা, বলা, এরকম অর্ধ উলঙ্গ হলে আমি ভালোবাসবো না। তাহসিন এবার বাঁকা হাসলো, কাদের ভাঁজে চুমু দিয়ে ধীর আর প্রগাঢ় কণ্ঠে বলল, তাহলে কি ভালোবাসা পাওয়ার জন্য আমাকে পুরো তানিয়া ঘুরে মুখ চেপে ধরে তাহসিনের। মানুষটা দিনকে দিন অতি অত্যাধিক বেলাজ হচ্ছে। তানিয়ার গাল গরম হয়ে এলো। তাহসিনের উন্মুক্ত বুকে ধাক্কা দিয়ে ব্যাগ ফেলে সোজা বেরিয়ে এলো। বাইরে এসেই হাঁফিয়ে নিঃশ্বাস নিল তানিয়া। পানি খেলো দুবার। এরকম নির্লজ্জ মানুষ। তাহসিনের উন্মুক্ত বুকে ধাক্কা দিয়ে ব্যাগ ফেলে সোজা বেরিয়ে এলো। বাইরে এসে হাঁফিয়ে নিঃশ্বাস নিল তানিয়া। পানি খেলো 2 বার। এরকম নির্লজ্জ মানুষের সাথে তাকে কাটাতে হবে সারাটা জীবন। তাইলে লজ্জায় কেটে যাবে অর্ধেক জীবনের অর্ধেক সময়। তাহসিন বেরিয়ে এলো। ঠান্ডায় কাবু ছেলেটা। বিছানার উপর ভাঁজ করা ব্ল্যাঙ্কেট খুলে দিল। বিছানায় বসে হাত পা ঢাকলো ব্ল্যাঙ্কেটের মধ্যে। তানিয়া কফির মগ দিল। তাহসিন চোখে মুখে নাটকীয় অসহায়তা ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, ঠান্ডায় হাত কাজ করছে না তানি? কারণ মায়া হলে একটু কফি খাইয়ে দিক। তানিয়া না চাইতো হাসে।
কফির মগ তাসিনের মুখের সামনে ধরে। এক চুমুকে মনটা নেচে উঠে তারিফ সুরে বলে। তানিয়া অতি আগ্রহের সহিত জানতে চাওয়ার ভঙ্গিমা করে বলল, নট ব্যাড তানি, ভালো কফি বানাও, তবে সুগার দেবে না এরপর থেকে। তাহলে তো তেতো হবে খেতে। আমি ওরকমই খাই। স্বামীর পছন্দ অপছন্দ জেনে রাখো মেয়ে, না হলে কিন্তু পরে আমি অনেক কঠিন বিহেভ করব। তানিয়া অতি আগ্রহের সহিত জানতে চাওয়ার ভঙ্গিমা করে বলল, কি করবেন? ভাবতে হবে। আই হ্যাভ এ লট অফ অপশনস। যেমন? আই ক্যান লক ইন ইউ এ বেড ফর হোল ডে। বলে কুটিল হাসলো তাসে। তানিয়া ফুস করে শ্বাস ছাড়ে। এই ছেলে তার সামনে এরকম, বাকি সবার সামনে একদম ফ্রেশ এবং গম্ভীর একটা ছেলে। তানিয়ার হুট করে কিছু মনে পড়ে যায়। চোখে হাসি ফুটিয়ে অতি উত্তেজনার সহিত বলে, জানেন আজ আরাম ভাই এসেছিল রেশমদের বাড়ি এবং আংটি পরিয়ে গেছেন। তাসিন ভাবলেছেন ভাবে বলো, আন্টির মাপ আমি তোমার কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম পরশু, মনে আছে? আরহাম চাইছিল এই কারণেই। হ্যাঁ হয়ে রইল। মনে পড়লো পরশু দিনের কথা। তাসিন তানিয়া যখন ফোনে গল্পে ব্যস্ত ছিল তখনই তাসিন কিছু একটা জিজ্ঞেস করায় তানিয়া কথায় কথায় রেশমের আংটির মাপ বলে দেয়। তখন তো বুঝতে পারিনি তানিয়া যে ভেতরে ভেতরে এই কারসাজি চলছে। তানিয়া ঠোঁট উল্টে বলল, আমাকে বলেননি কেন? তোমাদের চার বান্ধবীর মাথা তো এক, পেটে কথা থাকে না, একে অপরকে কিছু না বললে ভাত হজম হয় না। আমি বলতাম না। সে জানা আছে আমার। আরহাম সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই কাউকে বলতে নিষেধ করেছিল। বুঝলাম। যাই বলো তানিয়া, আমরা বিয়ে করেছি, তারপর পরই কেমন সবাই বিয়ে করেছে দেখেছো? সত্যি তাই। দিয়া আর শামিম, এর মধ্যেও চলছে কিছু, টের পাও? পাই তো, সুপার রুস্তম সব। ইমাজিন সেদিন যদি আমার সেই ড্রাইভার গাড়ি না চালাতো আর সেই ভুলটি না হতো, তাহলে কি আমরা আজ এক হতাম? তানিয়া কিছুটা মন খারাপ নিয়ে বলল, পারলে সেই ঘটনা আমি মিটিয়ে দিতাম। ফুলির যে কি অবস্থা হয়েছিল যদি আপনি দেখতেন। কলেজে যখন আপনাকে সেই একই গাড়ি থেকে নেমে আসতে দেখি তখন আমার মনে হচ্ছিল যে আপনার মাথায় ইট দিয়ে ফাটিয়ে দিতে। তাসিন চোখ বড় বড় করে বলে, কি সাংঘাতিক! ভাগ্যিস আশেপাশে ইট ছিল না, তাও তো চট দিয়েছিলে জোরদার। তখন আমার কি ফিল হচ্ছিল জানো? কি? তোমায় খুন করে দেই। তানিয়া নজর ফেলে ছোট ছোট সুকুঞ্চিত করে বলল, করে দিতেন। করবো এখন। তানিয়াকে টেনে বিছানায় ফেলে তাসিন অতঃপর অধরে অধর ছোঁয়ালো। সময় ব্যয় করে চুমু এঁকে দিল সেই নরম জায়গায়। অতঃপর গলার ভাঁজে মুখ লুকালো। নিজের বৃহৎ হাতের মুঠোয় তানিয়ার ছোট্ট হাত চেপে ধরে বেশ অনেকক্ষণ ব্যথাতুর ঠোঁটের স্পর্শ দেয়। নিশানি ছাড়ে অনেকগুলি। তানিয়া হাঁফিয়ে ওঠে। নিজের চিকন দেহের উপর তাসিনের মতো সুঠাম দেহের অধিকারী মানুষ শুইতে পারছে না। তাসিনের চোখ জ্বলছে, ঘুম পাচ্ছে প্রচুর। তানিয়ার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রাখে। মিনিট গড়াতেই ঘুমিয়ে যায় তাহসিন। তানিয়া অবাক হয়। সারাদিনের ব্যস্ততায় কাটা ছেলেটি ক্লান্ত শরীর আরাম পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারল না। তানিয়া লম্বা লম্বা শ্বাস টানে, মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটা নিজেও চোখ বুজে ফেলে।